জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এটা খুবই হতাশাজনক যে বিএনপি সবচেয়ে বেশি গুম এবং মানবাধিকার যে হরণের শিকার হয়েছে, কিন্তু তারা যখন বিজয়ী হয়ে 2/3 আসনে সংসদে অধিষ্ঠিত হলো, তারপর তারা অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 97টি তারা পাশ করে ফেলল। কথা তো সেরকমই ছিল, নোট অফ ডিসেন্টের বাইরে তারা যাবে না। না, নোট অফ ডিসেন্টের না, অধ্যাদেশের গুলো তারা পাশ করলো, যেগুলো পাশ করলো না সেগুলো কিন্তু সবে জবাবদিহি এবং গণতন্ত্রের পক্ষে, যে সুশাসনের পক্ষে যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো তারা পাশ করলো না। তার অন্যতম দুটি আইন হচ্ছে গুম ও মানবাধিকার যে কমিশন গঠন অধ্যাদেশ। আপনি দেখুন, গুমের যে বিষয়টি হচ্ছে যে শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাকে আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তার তদন্ত করবেন অধস্তন কর্মকর্তা, এবং এই জায়গায় আপনার মানবাধিকার কমিশনের যে ক্ষেত্রে দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা প্রশ্নই করা যাবে না, অর্থাৎ তারা সেই আপনার তদন্তের বাইরে থেকে যাবে। তো এই বিষয়গুলো তো সম্পূর্ণই আমাদের যে প্রত্যাশা, অংশীজনের যে প্রত্যাশা, যে গুম এবং মানবাধিকার যে হরণ, এটা তো রাষ্ট্র কেন এই সুবিধাগুলো মানে এই পদগুলো উন্মুক্ত রাখবে? অত্যাচারিত হবার যে আশঙ্কা মানুষকে, সেইগুলো রাষ্ট্রের হাতে থাকার তো দরকার নাই, কারণ বিএনপি নিশ্চয়ই গুম করবে না, মানবাধিকার হরণ করবে না, এই তো প্রত্যাশা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষমতায় যে যায় সেই যেন ওই যে রাবণ লঙ্কায় হয়ে যায়। হ্যাঁ, তো এই ঘটনাটা তো আসলে খুবই হতাশাজনক, এবং 24-এর গণ অভ্যুত্থানের যে প্রত্যয় যে মানুষের অধিকার হরণ করা যাবে না, গুম খুন করা যাবে না, সেই জায়গায় সরকারের এই সিদ্ধান্ত নতুন যে 10ই আগস্টে মন্ত্রিসভায় উত্থাপন হয়েছে, এখন কিন্তু আর সরকার এটা বলতে পারবে না যে আমরা আরো অধিকতর মানে ভালো আইন করব বলে এটা পাশ করছে না, কারণ তারা অলরেডি পাশ করে ফেলেছে মন্ত্রিসভায়, এখন শুধু এটা সংসদে যাবে এবং নিশ্চয়ই 2/3 ভোটে এটা পাশ হয়ে আসবে। তাহলে এটা আসলে কি দাঁড়ালো? জাতির জন্য এটা অবশ্যই হতাশাজনক। আমি তার একটা জায়গায় শুধুমাত্র একটু দ্বিমত পোষণ করব। প্রথমত, কমিশন গঠনের ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তদন্তের যে জায়গাটা, সেই তদন্তের কাজটা কে করবে? ধরেন, মানবাধিকার কমিশন গঠিত হচ্ছে 10 জন সদস্যকে নিয়ে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন মানবাধিকার কর্মী, একজন আইনজীবী। তো এটি দুর্নীতি দমন কমিশনের অভিযোগ আর গুমের অভিযোগ কিন্তু এক নয়, এবং কোনো ব্যক্তি যদি গুলিস্তান থেকে গুম হন, তিনি নিশ্চয়ই বনানীতে কোথাও তাকে রেখে দেওয়া হবে তা না, তাকে মেরে সুন্দরবনের মধ্যেও ফেলে দেওয়া হতে পারে, তাকে মেরে কোথাও পাহাড়ের মধ্যেও লুকিয়ে রাখা হতে পারে। সেই ঘটনাটি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির পক্ষে অনুসন্ধান করা সম্ভব কিনা, বা তার যে টিম আছে সেই টিমের মাধ্যমে অনুসন্ধান করা সম্ভব কিনা, এই জায়গাটায় আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতেই হবে, এবং সেটি আপনি কার সহযোগিতা নেবেন, এবং তারা যদি প্রপারলি তাদের দায়িত্বটা পালন না করে, তাহলে তার জন্য জবাবদিহিতার বিষয়টা কি, এটি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো, আমি একটা ভবন করব, রাজমিস্ত্রির কাজ আসলে রাজমিস্ত্রিকে দিয়েই করাতে হবে। আমি একজন স্কুলের শিক্ষককে এনে তিনি একেবারে ভালো কথা বলেন, তাকে দিয়ে এটি আমি করাতে পারবো না। সুতরাং আমি মনে করি যে A to Z আমরা সামনে রেখে সমালোচনাগুলো করব, যে সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করি যে নাগরিক প্রত্যাশা পূরণ হয়নি সেই জায়গাগুলো। আমাদের একটা নির্বাচনী ইশতেহার ছিল, আমি নিয়ে আসছি যে নির্বাচনী ইশতেহার 2026, সেখানে 10 নম্বর পৃষ্ঠায় কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে গুম প্রতিরোধে আমরা আন্তর্জাতিক আইন যে কনভেনশনটা রয়েছে, যেটাকে বলা হয় ICPPED, সেইটা অনুযায়ী আমরা আইন প্রণয়ন করবো বা আমরা পরিচয় ব্যবস্থা নিব। এটা কিন্তু আমাদের কমিটমেন্ট ছিল, ইলেকট্রাল ম্যানিফেস্টোতে আমাদের স্পষ্ট বলা ছিল। আসলে সমালোচনা করা যায় অনেক, সরকারকে উদ্দেশ্য করে আজকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছে সরকার মোটা থেকে ব্যর্থ। আমি একটা বার্নার্ড শর একটা উক্তি আমার মনে পড়ছে যে আমার অধিকার স্বাধীন নাগরিক হিসেবে কতটুকুন। উনি বলেছিলেন সম্ভবত ওয়েলসকে লেখাও একটা চিঠিতে, যে আপনি স্বাধীন নাগরিক হিসাবে রাষ্ট্রের ছড়ি ঘোরাতে পারবেন, কিন্তু সেইটার সীমা হচ্ছে আমার নাকের ডগা পর্যন্ত। তার অর্থ হচ্ছে আপনার অধিকার চর্চা আমার নাক কাটতে পারবে না, আমার এই নাকের ডগা পর্যন্ত আপনি ছড়ি ঘোরাতে পারবেন, এতটুকুন আপনার অধিকার। এই জিনিসটা আমাদের একটা বুঝতে হবে, আমরা নাগরিক অধিকার রক্ষায় কতটুকুন সচেতন। সো গুমের বিষয়টা ভাইও শরীফ ভাইও একটু বলেছিলেন
তদন্তের একটা বিষয় রয়েছে, এখানে গুম সংক্রান্ত আলাদা আইন, বাংলাদেশে কোনো গুমের বিচার এখন পর্যন্ত হয় নাই। একটা আলাদা কমিশন, আলাদা তদন্ত সার্ভিস যারা তারা দাবি করছিলেন এটার মাধ্যমে হবে, এইটার কোনো গ্যারান্টি নাই। আমরা বলতে চাচ্ছি দেখেন, ইনভেস্টিগেশনের ব্যাপারটা এটা খুবই সফিস্টিকেটেড ব্যাপার। আপনি যদি একটা ইনভেস্টিগেশন সেল আলাদা তৈরি করতে চান, সেখানকার আপনার আলাদা ফরেন্সিক ল্যাব লাগবে। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফরেন্সিক ল্যাব তৈরি করা কিন্তু খুবই জটিল এবং ব্যয় সাপেক্ষ, এবং এখানে যে কেউ অপারেট করতে পারবেন না। যিনি ক্যামেরা অপারেট করেন তিনি কিন্তু ফরেন্সিক ল্যাবে কাজ করবেন না, তিনি ইনভেস্টিগেশনে কাজ করবেন না। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে ট্রেন্ড, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে যারা তৈরি হয়েছে, তাদেরকে ইউজ করতে হবে। আপনাকে নিশ্চিত করতে হবে তারা স্বচ্ছভাবে কাজ করছেন কিনা। সো বিএনপি সরকারের যে অবস্থান যে আমরা গুম প্রতিরোধে আলাদা আইন করব এবং সেখানেই আমরা যে ব্যবস্থাগুলো নেব, এটা কিন্তু যে আন্তর্জাতিক যে কনভেনশনটা রয়েছে সেখানেও কিন্তু স্টেট পার্টি কী ধরনের মেজার নিবে গুম প্রতিরোধে, সেই আলোকে কিন্তু আমরা এগুলো ব্যবস্থাগুলো করছি, আইনগুলো সেভাবেই করা হচ্ছে। এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। বিরোধী দল জনগণকে আসলে বোকা বানানোর চেষ্টা করছে, বারবারই তাদের পক্ষ থেকে এ ধরনের জনগণকে বিভ্রান্ত করার একটা অপকৌশল হচ্ছে। আমন্ত্রণ সবাইকে নতুন বাংলাদেশে। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশের রাজনীতি এবং সামনের দিনগুলিতে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে কেমন হতে পারে আমাদের এই দেশের সার্বিক অবস্থা, সেই সব বিষয় নিয়ে মূলত আমরা কথা বলবার চেষ্টা করি। আমাদের সঙ্গে যারা যুক্ত হন তারা রাজনীতি নিয়ে কথা বলেন এবং আমরা এই আয়োজনে কথা বলি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার, একই সাথে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। আমরা বিশ্বাস করি সত্যি কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা নতুন বাংলাদেশের আমাদের সকলের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরবার চেষ্টা করি। আর নতুন বাংলাদেশের যে স্বপ্ন, অর্থাৎ ন্যায় বিচার, মানবিক রাষ্ট্র গঠন, এই সব কিছুর প্রত্যয় নিয়েই আমাদের পথ চলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের আয়োজনের প্রাণশক্তি। যারা সঙ্গে আছেন ধন্যবাদ। পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সঙ্গে আজকে যে অতিথিরা আছেন, তিনজন অতিথি নিয়ে আমাদের আজকের আয়োজন। ডান দিক থেকে পরিচয় করাবো আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্র এবং রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আছেন মুমিনুল আমিন, বিএনপি নেতা। আমন্ত্রণ আপনাদের তিনজনকেই। মাহবুব আজিজ, আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করবো। আপনার লেখা পড়লাম আজকে সমকালে, আপনি লিখেছেন 6 মাসের মাইল ফলকে দাঁড়িয়ে সামনে চ্যালেঞ্জ। আজকে যে বিষয় আমরা ঠিক করেছি সেই বিষয়ের নাম হচ্ছে দাবি দেওয়ার রাজনীতি। আমরা দেখলাম সরকার গঠনের পর থেকেই নানা রকম সমস্যার মধ্যে দিয়ে তো সরকার গেল, তারপরে বিরোধী দলের বর্তমান যে অবস্থা, অর্থাৎ নানা রকম চাহিদা নিয়ে বিরোধী দল মাঠে সরব। সামনে বিরোধী দল বলছে যে তারা রাজপথেও নামবে সেপ্টেম্বর থেকে। নিশ্চয়ই আপনি বিষয়টি জানেন। আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন সেই জায়গাতে আসতে চাই, তারপর মূল আলাপে ফিরতে যাব। আপনি বলেছেন যে গুম এবং মানবাধিকার কমিশন গঠনে অংশীজনদের সুপারিশগুলো উপেক্ষা করা হয়েছে, যা হতাশজনক। এটা উল্লেখ করে আপনি লিখেছেন যে মানুষকে অত্যাচারিত করার পথ উন্মুক্ত করার দায় সরকারের নেওয়া উচিত। প্রশ্ন হলো, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গুম খুনের শিকার, তিনিও বলেছেন যে এই অধ্যাদেশকে আসলে নতুন করে সাজিয়ে আরও জনবান্ধব কিভাবে করা যায়, মানুষের জন্য আরও কিভাবে সেটা সঠিকভাবে উপযোগী করা যায়, সেই জায়গাতে তারা মনোযোগী দিতে চান। সেখানে আপনি যে মতামত দিলেন সেটা সাংঘর্ষিক কিনা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এটা খুবই হতাশাজনক যে বিএনপি সবচেয়ে বেশি গুম এবং মানবাধিকার যে হরণের শিকার হয়েছে, কিন্তু তারা যখন বিজয়ী হয়ে 2/3 আসনে সংসদে অধিষ্ঠিত হলো, তারপর তারা অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 97টি তারা পাশ করে ফেলল। কথা তো সেরকমই ছিল, নোট অফ ডিসেন্টের বাইরে তারা যাবে না। না, নোট অফ ডিসেন্টের না, অধ্যাদেশের গুলো তারা পাশ করলো, কিন্তু যেগুলো পাশ করলো না সেগুলো কিন্তু সবে জবাবদিহি এবং গণতন্ত্রের পক্ষে, যে সুশাসনের পক্ষে যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো তারা পাশ করলো না। তার অন্যতম দুটি আইন হচ্ছে গুম ও মানবাধিকার যে কমিশন গঠন অধ্যাদেশ। আপনি দেখুন, গুমের যে বিষয়টি হচ্ছে যে শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাকে আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তার তদন্ত করবেন অধস্তন কর্মকর্তা, এবং এই জায়গায় আপনার মানবাধিকার কমিশনের যে ক্ষেত্রে দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা প্রশ্নই করা যাবে না, অর্থাৎ তারা সেই আপনার তদন্তের বাইরে থেকে যাবে। তো এই বিষয়গুলো তো সম্পূর্ণই আমাদের যে প্রত্যাশা, অংশীজনের যে প্রত্যাশা, যে গুম এবং মানবাধিকার যে হরণ, এটা তো রাষ্ট্র কেন এই সুবিধাগুলো, মানে এই পদগুলো উন্মুক্ত রাখবে?
অত্যাচারিত হবার যে আশঙ্কা মানুষকে, সেইগুলো রাষ্ট্রের হাতে থাকার তো দরকার নাই। কারণ বিএনপি নিশ্চয়ই গুম করবে না, মানবাধিকার হরণ করবে না, এই তো প্রত্যাশা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষমতায় যে যায় সেই যেন ওই যে রাবণ লঙ্কার মতো হয়ে যায়। হ্যাঁ, তো এই ঘটনাটা তো আসলে খুবই হতাশাজনক। এবং 24-এর গণ অভ্যুত্থানের যে প্রত্যয় যে মানুষের অধিকার হরণ করা যাবে না, গুম খুন করা যাবে না, সেই জায়গায় সরকারের এই সিদ্ধান্ত নতুন যে 10ই আগস্টে মন্ত্রিসভায় উত্থাপন হয়েছে, এখন কিন্তু আর সরকার এটা বলতে পারবে না যে আমরা আরো অধিকতর মানে ভালো আইন করব বলে এটা পাশ করছে না। কারণ তারা অলরেডি পাশ করে ফেলেছে মন্ত্রিসভায়, এখন শুধু এটা সংসদে যাবে এবং নিশ্চয়ই 2/3 ভোটে এটা পাশ হয়ে আসবে। তাহলে এটা আসলে কি দাঁড়ালো? জাতির জন্য এটা অবশ্যই হতাশাজনক। এবং আপনি দেখুন যে দলীয়করণের ব্যাপারে সরকার নিজে একটি তার যে ইশতিহার, নির্বাচনী ইশতিহারে পরিষ্কার ছিল যে আপনার রাষ্ট্রীয় বিভিন্ন পদে তারা দলীয়করণ করবে না, পরিষ্কার ঘোষণা ছিল। কিন্তু আপনি দেখুন যে বিএনপি একের পর এক দলীয়করণ করছে। 50টি বিশ্ববিদ্যালয়, 50-এর অধিক উপাচার্য বিএনপি তারা নিয়োগ দিয়েছে। 11টি আপনার সরকারি প্রতিষ্ঠানে এমডি বা ব্যবস্থাপনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদেরকে। তো সরকার এবং রাজনৈতিক দল, বিএনপি এবং সরকার একাকার হয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু আমাদের যে একটা প্রত্যয় ছিল যে সরকার থাকবে সকলের, শুধু একটি দলের নয়, সেই জায়গা থেকেও কিন্তু বিএনপি বেরিয়ে আসছে। কাজেই এই দাবিগুলো তো আসবে, সামনের দিনগুলোতে অবশ্যই বড় আকারেই আসবে। জি, ধন্যবাদ আপনাকে। শরীফুজ্জামান শরীফ, যে কথা মাহবুব আজিজ বললেন যে সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে সরকার সরে আসছে কিনা তিনি বললেন। বেশ কয়েকটা জায়গায় যখন তিনি কথা বললেন, বিষয়গুলো আসলে বিরোধী দলের অভিযোগের সাথে মিলে যায় কিনা, আপনার কাছে সেটা মনে হয় কিনা? কারণ আপনি দেখেন যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার আইনের সকল ক্ষেত্র, সেই সাথে বিশ্ববিদ্যালয় এবং সব জায়গায় দলীয়করণ করবার একটা চেষ্টা করছে। সরকার নিজের শক্তি সব জায়গায় বিস্তৃত করার এক ধরনের চেষ্টা সরকার করছে কিনা এটি আপনি জানাবেন। আর বিরোধী দল তাহলে যেই দাবিগুলো করছে সেগুলি কি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আপনি 2 আর 2 যখন যোগ করবেন স্বাভাবিকভাবে সেটি 4ই হবে। সেটাই বসুন্ধরা আবাসিক এলাকার থেকেও যদি 2 এবং 2 যোগ করেন, এটা যে হিসাবটা আসবে আপনি গুলিস্তানে বসে করলেও একই রকমের আসবে। সরকারের যে ব্যর্থতাগুলো, সেই ব্যর্থতাগুলো যে আঙ্গিক থেকে যেখান থেকে আপনি দেখেন না কেন আপনার চোখে পড়ার কথা, যদি আপনি নিউট্রালি বিষয়টা দেখেন। মাহবুব ভাই মানবাধিকার কমিশন নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, আমি তার একটা জায়গায় শুধুমাত্র একটু দ্বিমত পোষণ করব। প্রথমত, কমিশন গঠনের ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তদন্তের যে জায়গাটা, সেই তদন্তের কাজটা কে করবে? ধরেন মানবাধিকার কমিশন গঠিত হচ্ছে 10 জন সদস্যকে নিয়ে, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন মানবাধিকার কর্মী, একজন আইনজীবী। তো এটি দুর্নীতি দমন কমিশনের অভিযোগ আর গুমের অভিযোগ কিন্তু এক নয়। এবং কোনো ব্যক্তি যদি গুলিস্তান থেকে গুম হন, তিনি নিশ্চয়ই বনানীতে কোথাও তাকে রেখে দেওয়া হবে তা না, তাকে মেরে সুন্দরবনের মধ্যেও ফেলে দেওয়া হতে পারে, তাকে মেরে কোথাও পাহাড়ের মধ্যেও লুকিয়ে রাখা হতে পারে। সেই ঘটনাটি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির পক্ষে অনুসন্ধান করা সম্ভব কিনা, বা তার যে টিম আছে সেই টিমের মাধ্যমে অনুসন্ধান করা সম্ভব কিনা, এই জায়গাটায় আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতেই হবে। এবং সেটি আপনি কার সহযোগিতা নেবেন, এবং তারা যদি প্রপারলি তাদের দায়িত্বটা পালন না করে, তাহলে তার জন্য জবাবদিহিতার বিষয়টা কি, এটি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো, আমি একটা ভবন করব, রাজমিস্ত্রির কাজ আসলে রাজমিস্ত্রিকে দিয়েই করাতে হবে। আমি একজন স্কুলের শিক্ষককে এনে তিনি একেবারে ভালো কথা বলেন, তাকে দিয়ে এটি আমি করাতে পারবো না। সুতরাং আমি মনে করি যে A to Z আমরা সামনে রেখে সমালোচনাগুলো করব। যে সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করি যে নাগরিক প্রত্যাশা পূরণ হয়নি, সেই জায়গাগুলো আমি দুর্নীতি দমন কমিশন বা মানবাধিকার কমিশন কিভাবে গঠিত হবে সেটি আলোচনার সাপেক্ষে, কিন্তু তদন্তের যে জায়গাটা, সেখানে একটা জায়গা রাখা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের ভেতরকার বিষয়গুলোকে তদন্ত করা যাবে না ইত্যাদি ইত্যাদি।
এই ধরনের যদি অপশন থাকে আমরা অবশ্যই তার ক্রিটিক করব, কিন্তু তদন্তের জায়গাটা আমি মনে করি যে এটি যথার্থ। কারণ এই কাজটি আপনি ধরেন যে জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো তদন্ত তো এই বাহিনীগুলোই করছে। আমাদের এখানে যে রেগুলার যে অপরাধগুলো হয় সেই অপরাধের দুর্নীতির তদন্ত তো তারাই করে। সুতরাং তাদেরকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় এই আলোচনাটা সরকারের কাছে চাওয়ার জায়গাটা দুইভাবে দেখি। গরিবের চাওয়া একরকম, ধনীর চাওয়া একরকম, গ্রামের মানুষের চাওয়া এক, শহরের মানুষের চাওয়া এক। ধানমন্ডি গুলশান ক্লাবে বসে আমি কফি খেতে খেতে আমার চাওয়া একরকম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে যারা আলোচনা করেন তাদের চাওয়া একরকম, আর ঢাকা শহরে সকালবেলায় যিনি কাওরান বাজারে সবজি বিক্রি করতে আসেন তার চাওয়া একরকম। আমি মনে করি সরকারের ফার্স্ট প্রায়োরিটি হতে হবে ওই যে গরিব মানুষ তার চাওয়াটা। আমাদের এখানে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে প্রায় 350 মানুষ শহীদ হয়েছিলেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, যাদের লাশ তাদের স্বজনের কাছে নিয়ে যাওয়ার সামর্থ্য তাদের ছিল না। ঢাকা থেকে ধার কর্জ করে সেই লাশ নিতে হয়েছে। কিন্তু নতুন যে সরকারটি এসেছিল 5 আগস্টের পর, সেই সরকার এই মানুষের অবদানকে তারা স্বীকার করেনি। সরকারের উদ্যোগে দায়িত্ব গ্রহণ করার 6 মাসের মাথায় খামারবাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল 4 দিনের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে, এবং সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটা বক্তৃতা করে বলেছিলেন যে আমি এই 3-4 দিনের অনুষ্ঠানে কোনো লুঙ্গি পরা মানুষকে আমি দেখছি না, তাহলে এখানে চা শ্রমিকের কথা কে বলবে? বাংলাদেশে একজন চা শ্রমিক 82 টাকা মজুরি পায় একদিনে। সেই চা শ্রমিক যখন জুলাই অভ্যুত্থানের পর ঢাকায় এসেছে শাহবাগে, তখন আমরা পিটিয়ে তাকে তাড়িয়ে দিয়ে বলেছি তোমাকে ফ্যাসিস্ট পাঠিয়েছে, সুতরাং তোমাকে পেটানোর দায়িত্ব আমার। আমি মনে করি এই সরকারকে অবশ্যই এই গরিব মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাদের অধিকারগুলোকে স্বীকার করে নিতে হবে। আন্দোলন এই জায়গাগুলো নিয়ে কথা বলা যাবে, এই জায়গাগুলো নিয়ে কথা বলতে হবে। কেবলমাত্র শহরের কিছু মানুষের, সিলেক্টিভ কিছু মানুষের, বিদেশ থেকে নিয়ে আসা আলী রিয়াজদের মতো কিছু দেশ বিরোধী মানুষের এজেন্ডাগুলো নিয়ে আমরা কেবল আলোচনা করব না, আমরা আলোচনা করব একেবারে প্রান্তিক মানুষের ইস্যু। ধন্যবাদ আপনাকে শরীফুজ্জামান শরীফ। মুমিনুল আমিন, আপনি একজন বিএনপি নেতা, আপনি আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। আপনার সহ আলোচকরা যা বললেন যে সরকারের এই 6 মাসে নানা রকমের দাবি দেওয়ার কথা আমরা বিরোধী দলের পক্ষ থেকে শুনছি, আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে সরকার জনসম্পৃক্ততার কথা বলছে, সাধারণ জীবনযাপন করছেন আমাদের নতুন সরকার, কিন্তু সেটা আসলে কতটুকু জনবান্ধব হয়ে উঠতে পারছেন তিনি, সেই প্রশ্ন এই 6 মাসেই উঠে দাঁড়িয়েছে। কতটুকু যুক্তি? জি ধন্যবাদ। প্রথমেই আমি নিউজ 24-এর সম্মানিত দর্শকদেরকে এবং আমার সম্মানিত সহ-আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ-আলোচক মাহবুব ভাই প্রথমেই গুম কমিশনের কথা বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনি বলেছিলেন। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি নিজেও গুমের শিকার ছিলেন। দেখেন, আমাদের একটা নির্বাচনী ইশতেহার ছিল, আমি নিয়ে এসেছি যে নির্বাচনী ইশতেহার 2026, সেখানে 10 নম্বর পৃষ্ঠায় কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে গুম প্রতিরোধে আমরা আন্তর্জাতিক আইন যে কনভেনশনটা রয়েছে, যেটাকে বলা হয় ICPPED, সেইটা অনুযায়ী আমরা আইন প্রণয়ন করবো বা আমরা পরিচয় ব্যবস্থা নিব। এটা কিন্তু আমাদের কমিটমেন্ট ছিল, ইলেকট্রাল ম্যানিফেস্টোতে আমাদের স্পষ্ট বলা ছিল। আসলে সমালোচনা করা যায় অনেক, সরকারকে উদ্দেশ্য করে আজকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছে সরকার মোটা থেকে ব্যর্থ। আমি একটা বার্নার্ড শর একটা উক্তি আমার মনে পড়ছে যে আমার অধিকার স্বাধীন নাগরিক হিসেবে কতটুকুন। তো উনি বলেছিলেন সম্ভবত ওয়েলসকে লেখাও একটা চিঠিতে যে আপনি স্বাধীন নাগরিক হিসাবে রাষ্ট্রের ছড়ি ঘোরাতে পারবেন, কিন্তু সেইটার সীমা হচ্ছে আমার নাকের ডগা পর্যন্ত। তার অর্থ হচ্ছে আপনার অধিকার চর্চা আমার নাক কাটতে পারবে না, আমার এই নাকের ডগা পর্যন্ত আপনি ছড়ি ঘোরাতে পারবেন, এতটুকুন আপনার অধিকার। এই জিনিসটা আমাদের একটা বুঝতে হবে, আমরা নাগরিক অধিকার রক্ষায় কতটুকুন সচেতন। সো গুমের বিষয়টা শরীফ ভাইও একটু বলেছিলেন, তদন্তের একটা বিষয় রয়েছে এখানে। গুম সংক্রান্ত আলাদা আইন, বাংলাদেশে কোনো গুমের বিচার এখন পর্যন্ত হয় নাই। একটা আলাদা কমিশন, আলাদা তদন্ত সার্ভিস যারা তারা দাবি করছিলেন, এইটার মাধ্যমে হবে, এইটার কোনো গ্যারান্টি নাই। আমরা বলতে চাচ্ছি দেখেন, ইনভেস্টিগেশনের ব্যাপারটা এটা খুবই সফিস্টিকেটেড ব্যাপার। আপনি যদি একটা ইনভেস্টিগেশন সেল আলাদা তৈরি করতে চান, সেখানকার আপনার আলাদা ফরেন্সিক ল্যাব লাগবে। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফরেন্সিক ল্যাব তৈরি করা কিন্তু খুবই জটিল এবং ব্যয় সাপেক্ষ, এবং এখানে যে কেউ অপারেট করতে পারবেন না। যিনি ক্যামেরা অপারেট করেন তিনি কিন্তু ফরেন্সিক ল্যাবে কাজ করবেন না, তিনি ইনভেস্টিগেশনে কাজ করবেন না। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে ট্রেন্ড, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে যারা তৈরি হয়েছে, তাদেরকে ইউজ করতে হবে। আপনাকে নিশ্চিত করতে হবে তারা স্বচ্ছভাবে কাজ করছেন কিনা। সো বিএনপি সরকারের যে অবস্থান যে আমরা গুম প্রতিরোধে আলাদা আইন করব এবং সেখানেই আমরা যে ব্যবস্থাগুলো নেব, এটা কিন্তু যে আন্তর্জাতিক যে কনভেনশনটা রয়েছে সেখানেও কিন্তু স্টেট পার্টি কী ধরনের মেজার নিবে গুম প্রতিরোধে,
সেই আলোকে কিন্তু আমরা এগুলো ব্যবস্থাগুলো করছি, আইনগুলো সেভাবেই করা হচ্ছে। এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। বিরোধী দল জনগণকে আসলে বোকা বানানোর চেষ্টা করছে, বারবারই তাদের পক্ষ থেকে এ ধরনের জনগণকে বিভ্রান্ত করার একটা অপকৌশল হচ্ছে। আপনি জনবান্ধবে যে কথাটা বলেছেন, দেখেন সরকারের 6 মাসের মূল্যায়নটা শুধু সরকার কি করেছে এটার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং আপনাকে প্রশ্ন করতে হবে সরকার কেন করছে, কার জন্য করছে, কিভাবে করছে। আমরা ঐতিহাসিকভাবেই কিন্তু একটা 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের পর এরপরে প্রায় 2 বছর একটা অনির্বাচিত সরকার ছিল, নানা ঘাত প্রতিঘাত পার হয়ে বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। এই সরকার গঠন করার পর 180 দিনে আমরা কি অর্জন করেছি, আমাদের পক্ষ থেকে কিন্তু একটা ই বুক পাবলিশ করা হয়েছে প্রায় 46-47 পেজের। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সেখানে বলেছি আমরা তথ্যভিত্তিক অর্জন, জনপ্রশাসনে আমরা কি করব, স্বাস্থ্য, শিক্ষা। আপনি দেখেন আমরা 25 কোটি গাছ বৃক্ষরোপণের কথা বলেছি, আমাদের স্পেসিফিক পরিসংখ্যান দিয়েছে আমরা কতগুলো বৃক্ষরোপণ করেছি। ফ্যামিলি কার্ড আমরা 5 বছরে কত দিব, 6 মাসে সবকিছু আমরা পরিসংখ্যানে দিয়েছি। আমি ভাই আরেকটা কথা বলতে চাই, দলীয়করণের কথা যেটা বললেন, দেখেন বিএনপি সরকারের নির্বাচন ইশতেহারেও কিন্তু আমরা বারবার বলেছিলাম নির্বাচনের আগে যে আমি মেরিটোক্রেসির বাংলাদেশ গঠন করতে চাই। এই মেরিটোক্রেসির বাংলাদেশের অর্থ কিন্তু প্রশাসনে নিয়োগ বদলি পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাই আমাদের মাপকাঠি হবে, যোগ্যতা এবং অভিজ্ঞতা। এখানে দুইটা ব্যাপার রয়েছে। প্রশাসনের যারা নিয়োগ কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা প্রশাসনিক ব্যাপারে সরকারি চাকরি করেন, তাদের মেরিটের আমরা ভাবে নিয়োগ দিব, এটা কিন্তু পরিষ্কার কমিটমেন্ট, এখন তাই হচ্ছে 6 মাসে। কিন্তু মন্ত্রী কি বিশেষ পরীক্ষা দিয়ে মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায়? এটা তো একটা পলিটিক্যাল পোস্ট। যেই সংস্থাগুলোতে পলিটিক্যাল নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্বের জায়গায় আমরা তো আমাদের বিশ্বস্ত লোককেই বসাবো, কারণ জনগণের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে, আমরা কি ডেলিভারি করবো। আমার লোক ছাড়া তো আমার প্রতি কেউ লয়াল থাকবে না, এই কমিটমেন্ট ডেলিভারি করতে পারবো না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মেরিটোক্রেসির বাংলাদেশ থেকে বিএনপি সরকার একচুলও সরে নাই, বরং আমরা সেদিকেই মনোনিবেশ করেছি। প্রশাসনকে আমরা এখন আওয়ামী মুক্ত করার চেষ্টা করছি, ফ্যাসিস্ট মুক্ত করার চেষ্টা করছি। এটা আসলে কতখানি সম্ভব সেই প্রশ্ন আপনার কাছে রেখে আমি আবার একটু মাহবুবাজির কাছে যেতে চাই যে 17 বছরের যে সিস্টেম সেটা আসলে কতখানি পরিবর্তন করা কত দ্রুত সম্ভব, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব। মাহবুবাজি, যে কথা আসলে আমরা বলছি যে বাংলাদেশের এখন যে অবস্থা সার্বিক জায়গা থেকে সরকার বলছে যে তেল, গ্যাস এবং মানে এনার্জি রিলেটেড যে সংকট, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সংকট সমাধানে আরও 2 বছর কিংবা তার বেশি সময় লাগতে পারে, এবং বলা হচ্ছে যে বাংলাদেশ একরকমের ইনহেরিটেড ক্রাইসিসের মধ্যে ভুগছে। বাংলাদেশের কাছে আসলে এত সময় আছে কিনা আগামী 2 বছর? কারণ আমরা 24-এর পর থেকে দেখেছি যে বিদেশি বিনিয়োগ প্রায় তলানিতে, সেই সঙ্গে নতুন করে কোনো বাণিজ্য চুক্তির কথা যদি বলি নেই, দেশীয় যে বড় বড় কারখানাগুলো সেগুলো বন্ধ করা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, অসংখ্য মানুষের পরিবার চাকরিচ্যুত হয়েছে। সেই জায়গায় এই যে এত বড় সংকট আমাদেরকে বলা হচ্ছে আরও 2 বছর লাগবে, সেই 2 বছরের জন্য বাংলাদেশের মানুষ কতখানি প্রস্তুত? জি, আপনার এই প্রশ্নে আসবার আগে আমি আগের প্রসঙ্গে দুটো ছোট্ট সংযুক্তি দিয়ে রাখি। শরীফ ভাই বললেন যে কমিশন গঠন নিয়ে কোনো আপত্তি নেই। অবশ্যই আপত্তি আছে। 8 সদস্যের মধ্যে 7 জনই সরকারি দলের এবং 1 জন মাত্র বিরোধী দলের রাখা হয়েছে। এটা হলো মানবাধিকার কমিশনের ব্যাপার। এই জায়গাটাতে অবশ্যই আপত্তিকর যে আপনার যদি 8 জনের মধ্যে 7 জন সরকারি দল হয়ে যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি খেয়াল করবেন 2009 সালের আইনে, গুম আইনে 18 ধারা হুবহু প্রতিস্থাপনের মধ্য দিয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের কমিশনকে সরকার বা বাহিনী প্রধানের মুখাপেক্ষী করা হয়েছে। অর্থাৎ আপনার 2009 সালে আওয়ামী লীগ যে আইনটি করেছিল ওটাকেই তারা আবার ফিরে নিয়ে আসছে। অর্থাৎ আপনি দেখুন, আপনি কথায় কথায় বলবেন ফ্যাসিস্ট সরকার 17 বছর ফ্যাসিজম করেছেন, আবার আপনি তার আইনই প্রতিস্থাপন করবেন। আচ্ছা, 17 বছরের আগে বাংলাদেশ কি ফুলের বাগান ছিল? তখনও তো এই দলীয়করণই দেখেছি। তখন তো বলেছে এই তো আমার লোক। ভাই তো সরাসরি বললেন আমার লোক ছাড়া কাজ করবেন কিভাবে? অর্থাৎ আপনার লোক মানে বিজয়ীদের হাতে সব চলে যাবে। আপনি দেখুন, যে কোনো পেশায় পেশাদারিত্ব লাগে, কর্মদক্ষতা লাগে, আপনার এক ধরনের দক্ষতার উপরে নির্ভর করবে তিনি নির্বাহী পদে যাবেন কিনা। আমরা আজকে কি দেখছি? বন কর্তৃপক্ষের প্রধান হয়ে যাচ্ছে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এই বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের সাথে বনের কি সম্পর্ক? বিসিকের চেয়ারম্যানও হয়ে যাচ্ছেন বিএনপির আরেক সম্পাদক। অর্থাৎ শুধু মন্ত্রণালয় না, মন্ত্রী তো আমরা অন্যদেরকে দিতে বলছি না। আপনি অবশ্যই বিএনপি বিজয়ী হয়েছে, বিএনপি তার মন্ত্রণালয় করবে, কিন্তু আপনি সরকারি কর্মকর্তা যেগুলো আমলাতন্ত্র, সেইখানেও আপনি বিএনপি নেতাদের কর্মীদের বসিয়ে দিচ্ছেন। অর্থাৎ বিএনপি নেতা কর্মীরা আমলা হয়ে যাচ্ছে।
আগামী কিছুদিনের মধ্যে দেখবেন যে পুরো আমলাতন্ত্র বিএনপিময় হয়ে যাচ্ছে, যেটা আওয়ামী লীগের সময় পুরোটা আওয়ামী লীগময় হয়ে গিয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের সময় পুরোটা জামাতময় হয়ে গিয়েছিল। অর্থাৎ যে কেউ একজন ময় করে ফেলতে চাচ্ছেন, এই জায়গা থেকে আমরা বাংলাদেশময় করে ফেলতে চাচ্ছি। অর্থাৎ যার যেই দক্ষতা, সে তার পেশায় সেই দক্ষতার অনুযায়ী তিনি সামনের দিকে যাবেন। এটাই তো রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের চাওয়া। আপনি একটি রাজনৈতিক দলের মতামত অবলম্বন করতেই পারেন, আপনি একটি মতাদর্শের হতে পারেন, কিন্তু আপনি একটি সরকার আসার পরে পরে তাকে প্রাপ্ত করে দিবেন, তাকে আপনি বের করে দিবেন এবং আপনি তখন আমার লোক খুঁজে বের করবেন। এই যে সংস্কৃতি বাংলাদেশে আমাদের গত 50 বছর ধরে চলছে, সেখান থেকে বের হওয়ার জন্যই তো 24-এর গণঅভ্যুত্থান, যে কোটা না মেধা, এইটাই কিন্তু বিএনপির কোটা। এখন আপনার মেধা তো হচ্ছে না, আপনি মেধাবীদেরকে তো জায়গা দিচ্ছেন না। আপনি যখন জামাত আসছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সব জামাত উপাচার্য হয়ে যাচ্ছে, এখন সব বিএনপি হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা সেই জায়গায় বলছি বিএনপির ওই যে আপনার যেটা তাদের ম্যানিফেস্টো, সেখানে কিন্তু পরিষ্কার ব্যাপার ছিল যে রাষ্ট্রীয় দায়িত্বে আমরা দলীয়করণ করব না, যার যে পেশা, যার যে কর্মদক্ষতা, সেইটার মূল্যায়ন করা, তার ভিত্তিতে মূল্যায়ন পাবে। তাহলে তারা সেইটা রাখছে না। একদম ধন্যবাদ। এবং আপনি দেখুন যে এই প্রত্যেকটা আসবো একটা বিরতি নিয়ে আসি, একটু সঙ্গেই থাকুন। আমার আরো যারা সহ আলোচক আছেন একটু সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিরতির পর আবারও আলোচনায় ফিরছি। দর্শক থাকুন আপনারাও সাথে। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, 3 জন অতিথি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় দাবি দাওয়ার রাজনীতি। আছেন মাহবুব আজিজ, শরীফুজ্জামান শরীফ, আছেন মমিনুল আমিন। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসি। বিরতিতে যাবার আগে আপনার সহ আলোচকের কাছে প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশের যেই ঘাটতিগুলো এখন তৈরি হয়েছে, সেই জায়গা থেকে সরকার বলছে আরও হয়তো বছর 2 সময় লাগতে পারে নানা রকম সংকট সমাধানে। বিশেষ করে এনার্জি ক্রাইসিসের কথা যদি বলি, 2 বছর সময় আমাদের কাছে আছে কিনা প্রশ্ন এক। সংযুক্ত প্রশ্ন, এলএনজির জন্য তো আমাদের আসলে অন্য দেশ বা অন্য কোনো সংস্থার সাথে বা অন্য কোনো দেশের সাথে অন্য কোনো জায়গায় আমাদের যোগাযোগ করা দরকার বলে আপনি মনে করেন কিনা? কারণ এই সমস্যা যদি লম্বা হয়, বাংলাদেশের ব্যবসায়িক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? ধন্যবাদ। সরকারের অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। কিছু চ্যালেঞ্জ আছে সেটা তার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, আবার কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো সরকারের ইফিসিয়েন্সির অভাবে, সরকারের আন্তরিকতার অভাবে তারা সমস্যার সমাধান করতে পারছে না। জি, আপনি ঢাকা শহরে আমাদের প্রধানমন্ত্রী 100 টাকায় খাবার খান, ফাইন, কিন্তু আপনি যদি আমার বাড়িতে চুলার গ্যাসের ব্যবস্থা না করতে পারেন, ভোর রাতে উঠে যে গৃহিণী রান্না করে সন্তানের জন্য খাবার রেখে কর্মস্থলে যাবে, তাকে আপনি যতই সুশাসনের কথা বলেন, পরিবর্তনের কথা বলেন, সংস্কৃতির কথা বলেন, কোনো সংস্কৃতি তাকে স্পর্শ করবে না। এই জায়গাগুলোতে সরকারের কি করণীয় আছে? সরকারের করণীয় আছে। আমাদের এখানে বিদ্যুৎ খাতে অনেক রকমের চ্যালেঞ্জ আছে, যেটা বললাম যে কালকে রাতারাতি পরিবর্তন সম্ভব না, কিন্তু যেগুলো করা সম্ভব সেগুলো আপনি করছেন কিনা। জি, তার মধ্যে আমাদের বিদ্যুৎ খাতের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে সিস্টেম লস। সিস্টেম লসের কারণে আমাদের এখানে একটা বিপুল সংখ্যক বিদ্যুৎ বিল অন্যদের কাঁধের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন। আপনি সেটি বন্ধ করার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? কারণ এটি তো চিহ্নিত সমস্যা। চিহ্নিত সমস্যা। এটা চাইলে সরকার কি পারে না? অবশ্যই পারে। চায় না কেন? চায় না হচ্ছে তার সাথে নানা রকমের পলিটিক্যাল ইকুয়েশন, তার লোকজন জড়িত আছে। সরকার অপরাধ দমনের জন্য আন্তরিকতা দেখাতে পারে, তাহলে ঢাকা শহরের বাজারগুলোকে কেন্দ্র করে যে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজি বন্ধ করতে পারে। আপনি জেনে থাকবেন নিশ্চয়ই, বাংলাদেশে এখন পোলাওয়ের চাল খুব সম্ভবত 250 টাকা কেজির দিকে যাচ্ছে। এই যে জায়গাগুলো, আপনি সবজি যদি প্রডিউসার প্রপার দামটা পেতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু বগুড়ার কৃষক এবং ঢাকার ভোক্তার মধ্যে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যর মূল কারণটা হচ্ছে চাঁদাবাজি। আপনি যদি অন্য ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারেন, তাহলে দলীয় চাঁদাবাজদেরকে আপনি ধরতে পারবেন না কেন? এবং এটার জন্য মানুষ কতদিন অপেক্ষা করবে? মানুষ যদি দেখে যে কেবলমাত্র আপনার চেহারা জৌলুস বাড়ছে, আপনার সম্পদ বাড়ছে, এবং আপনি ফ্যাসিস্টের কথা বলে আমাকে এই জায়গাগুলোতে কোনোভাবে টিকে থাকার জন্য উপদেশ দিচ্ছেন, মানুষ আপনার এই উপদেশ বিশ্বাস করবে না। সরকার 6 মাসের সরকার না, একটা সরকার পরিবর্তন হয়েছে, তারপরে প্রায় 2 বছর পেরিয়ে গেছে। সুতরাং মানুষ অনন্তকালের জন্য অপেক্ষা করবে না। সরকার চাইলে অনেকগুলো জায়গায় প্রস্তুতি গ্রহণ করতে পারত, কিন্তু আমার যেটা দেখা,
সেটি হচ্ছে যে সংকটগুলো বিএনপির অতীতকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির এর আগের টার্মে যখন ক্ষমতায় ছিল কানসাট, ফুলবাড়ি, শনিরাকড়া, যে ঘটনাগুলো প্রত্যেকটা হচ্ছে এনার্জি সেক্টরের সাথে যুক্ত। এবার সেখান থেকে বিএনপি কোনো শিক্ষা গ্রহণ করেছে কিনা, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিনি দায়িত্ব পালন করতেন, কিন্তু এখানে এসে আমি দেখছি যে তার মধ্যে যে ধরনের যৌক্তিক উপস্থাপনের থেকে তিনি কতগুলো কজ বের করে দিচ্ছেন। পল্লী বিদ্যুতের লাইন অনেক লম্বা, সেই কারণে আমাদেরকে লোকেট করতে সমস্যা হয়, এই কথাগুলো মানুষ শুনতে চায় না, মানুষ অ্যাকশনটা দেখতে চায়। মানে আপনি যদি একই মন্ত্রিত্বের জায়গায় আসলে একটা লম্বা সময় আগে, অর্থাৎ এর আগেই উনি তো যখন ক্ষমতায় ছিলেন তখন তারপরে সরকার যখন আসলো আমরা কিন্তু দেখেছি অবস্থার পরিবর্তন হয়েছে এবং বিশালভাবে মানে আওয়ামী লীগ সরকারের এক ধরনের আমরা উচ্ছ্বাস উল্লাস করতে দেখেছি হাতির ঝিলের মধ্যে, যে তারা পর্যাপ্ত পরিমাণে এনার্জি উৎপাদন করেছে এবং এবং একই রকম কথা বলাও হয়েছিল যে প্রয়োজনে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছেছে যারা তারা এনার্জি ক্রাইসিসকে সমাধান করতে পারবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা আবার এই ফলের দিকে কি করে আসলাম? শুধু কি মধ্যপ্রাচ্যের সংকটের কারণেই আমরা এত নিচে নামলাম, নাকি আপনি যেটা বললেন যে যেই জায়গাগুলোতে নজর দেওয়ার অভাব এখনো পর্যন্ত বোধ করছেন আপনি, সেই জায়গাগুলোর কারণে পিছিয়ে পড়ছি কিনা? একটা বড় জায়গা হচ্ছে একটা যুদ্ধ চলছে, জি, এবং বিএনপির হিস্ট্রি হচ্ছে যে 91, 2001 এবং এবার তিনবারই একটা যুদ্ধের মধ্যে পড়েছে। কিন্তু আপনার ডোমেস্টিক কতগুলো ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে। আপনি মানুষকে এক ধরনের অস্থির সময়ের মধ্যে ঠেলে দিয়েছেন। সরকারের 100 বছর পূর্তি উপলক্ষে আপনি আমাকে বলেছিলেন যে আমার পল্লী বিদ্যুতের মিটার চার্জ আপনি মাফ করে দিয়েছেন, এবং সেইটার জন্য আপনাকে আমি অনেকবার অ্যাপ্রিসিয়েট করেছি। এখন এসে যখন আমি দেখছি আমার হাতে কাগজটা নিয়ে যে মিটারের জন্য আমাকে আবার পে করতে হচ্ছে, তখন আপনার প্রতি আমার বিরক্তিটা বেড়ে যাচ্ছে এবং অন্য ইস্যুগুলো তার সাথে যুক্ত করছে। সুতরাং সরকার এখানে তার যতটুকু ক্যাপাসিটি আছে সরকার সেটুকু বলবে, যে সমস্ত জায়গাগুলো থেকে সে সমস্যাটা সমাধান করতে চায় মানুষের কাছে তুলবে, কিন্তু মানুষের সাথে যদি আপনি চালাকি করতে চান মানুষ সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে মঈনুল আমিন। যে প্রশ্ন রেখেছি আপনার আলোচকের কাছে, আপনার কাছেও একটি প্রশ্ন করতে চাই। সরকার আসলে বুঝতে পারছে কিনা যে মানুষের ধৈর্যের বাদ এই 6 মাস থেকে না, আমরা বলছি সরকারের 6 মাস হচ্ছে এখনই আসলে এই সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়, কিন্তু মানুষ কিন্তু 2 বছর আগে থেকে এই সমস্যার মধ্যে আছে। সেই জায়গা থেকে সাধারণ মানুষের ধৈর্য আসলে কতটুকু কুলাবে? যে কথা আপনাকে বলছিলাম যে পোলাও চাল এখন আসলে 250 টাকা কেজি হয়েছে। সাধারণ মানুষের কাছে তো আসলে নিত্য পণ্যের দাম যদি এই পরিমাণ বাড়ে, অথবা বাঙালির কাছে তো ভাতে মাছে বাঙালির কাছে এটা আসলে বলা যায় এখন এক ধরনের বিলাসিতার পর্যায়ে চলে যাচ্ছে, বাজার নিয়ন্ত্রণও বা কিভাবে হবে? ধন্যবাদ। এক নম্বর, পোলাও চাল 250 টাকা কেজি হয় নাই। পোলাও চাল ব্র্যান্ড এবং খুচরা চালের দাম বেড়ে মানে কিছু দাম বেড়েছে, এটা সত্য। কিছু কত দাম বেড়েছে? 200 আপনি পোলাও চাল পাবেন 180 টাকা মনে হয়। আমি ব্র্যান্ডের নাম নিব না, যেহেতু আপনার টেলিভিশন চ্যানেল। কোনো ব্র্যান্ডের চাল 180 টাকা তো পাওয়া যাচ্ছে পার কেজি। এটা 170 টাকা ছিল, হ্যাঁ 170 টাকা, 180 টাকা, 190 টাকা পাওয়া যাচ্ছে। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, একটা ব্র্যান্ডের নাম আমি বলবো না বলে আমি বললাম না, বাট সেটা প্রশ্ন না। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে কয়েকটা বিষয়কে অ্যাড্রেস করে নিই। গুম সংক্রান্ত আইনের কথা অনেক বলা হচ্ছে। দেখেন, গুম হওয়া ব্যক্তিকে খুঁজে বের করা আর দায়ীদেরকে আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনা, দুটো এক বিষয় না। আমাদের সম্মানিত আলোচক যারা রয়েছেন, টকশোতে কথা বলেন, বিরোধী দলে যারা রয়েছেন, তারা এই বিষয়টাকে মিলিয়ে ফেলেন। হ্যাঁ, দায়ীদেরকে বিচারের আওতায় আনতে গেলে দ্বন্দ্ববিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, অনেক কিছুতে আপনার পরিবর্তন আনতে হবে। অনেক ভাস্ট একটা বিষয়। আমাদের যে গুম সংক্রান্ত, এটা না বললে কি হবে? আমরা শুধু বলে যাচ্ছি একটা, মানে মানুষকে এটাকে ক্যামোফ্লাজ বলে, আমরা ক্যামোফ্লাজ করার মতো রাখছি আর কি। একটু সহজে বোঝার জন্য বলি, স্বল্প সময়। গুম সংক্রান্ত আইনের অন্যতম ইতিবাচক দিক হচ্ছে এটাকে একটা স্বতন্ত্র এবং চলমান অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চলমান অপরাধটা মানে কি? আপনি যদি গুমের শিকার হয়ে থাকেন, আপনাকে খুঁজে বের করা না পর্যন্ত, মানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটাকে অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। তো এটা একটা মানে বর্তমান সরকারের একটা বিশাল বর্তমান সরকারের বিশাল অর্জন, যেটা চলমান কন্টিনিউয়াস এই যে প্রসেস, মানে এটাকে স্বীকৃতি দেয়, এটা যে একটা অপরাধ। আগে তো আমাদের দেশে ফৌজদারি কার্যবিধিতে অ্যাবডাকশন, কাউকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া, অপহরণকেও কিন্তু ছিল, কিন্তু সেটা কি গুমের চরিত্র বলা যায়? গুমের চরিত্র বলা যায় না। আরও একটা ইতিবাচক দিক আছে বর্তমান আইনের। আপনি যদি সংঘবদ্ধভাবে গুম করে থাকেন, সেটা কিন্তু আইসিটিতে আপনার বিচার হবে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে, সাধারণ আইনে কিন্তু বিচার হবে না। আপনাকে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবং গুমের নির্দেশদাতা, ষড়যন্ত্রকারী, অনুমতিদাতা সবাইকেই কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। এবং শৃঙ্খলা বাহিনীর সংঘাতে আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, আনসার সবাইকেই কিন্তু আপনাকে এই বিচারের আওতায় আনা হচ্ছে,
যেটা বর্তমান সরকার সাহস দেখিয়ে করেছে, অন্য কোনো সরকার কিন্তু এই বাহিনীগুলোকে আইনের আওতায় যে বিচার হতে পারে এই কথা বলে না। আমরা কিন্তু মানুষকে এটা বলছি না, আমরা শুধু বলছি যে এটা কমিশন গঠন হচ্ছে না, আর স্বাধীন তদন্ত কমিশন হচ্ছে না, এটা গুমের বিচার হবে না। বারবার আপনাকে বলছি, দায়ী ব্যক্তিদেরকে বিচারে আনা আর গুম হওয়া ব্যক্তিকে খুঁজে বের করা এক জিনিস না। আমি বিটিভির মহাপরিচালকের নিয়োগ দিয়ে দলীয় নিয়োগের একটা ব্যাপার বলে আপনার প্রশ্নে যাচ্ছি। দেখেন, কাজী জেসিনাপাকে বিটিভির মহাপরিচালক করা হয়েছে, এর আগে গোরাভাই ছিল। আমরা আগে জানতাম ছোটবেলা থেকে বিটিভির মহাপরিচালক কারা হতেন, অনেক সময় দেখা যেত সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব হতেন। কিছু পজিশনে সেখানে যে আপনার প্রশাসনের ক্যাডার থেকেই যে আপনার লিড পজিশনে যেতে হবে ব্যাপারটা এমন নয়, এটা ধারণা চেঞ্জ হইতেই পারে। আপনার একটা সংস্থাকে লিড পলিটিক্যাল ব্যক্তি দিতে পারে, কিন্তু সংস্থা যারা পরিচালনা করবে, নির্বাহী ক্ষমতা যাদের হাতে, সেটা তো ক্যাডার সার্ভিস থেকে বা প্রশাসন থেকে আসছে। সেইখানকার নিয়োগে আমরা অবশ্যই মেরিটোক্রেসির বাংলাদেশ বিএনপি সরকার ফলো করছে এবং দলীয় প্রভাবমুক্ত নিয়োগ সেখানে হবে, মেরিটকে প্রাধান্য দেওয়া হবে। ধৈর্যের বাঁধ ভাঙার বিষয়টা আপনি বলছেন, দেখেন বাংলাদেশের মানুষ আসলেই ঐতিহাসিকভাবে অনেক ধৈর্যশীল। ঐতিহাসিকভাবে যদি আমরা ধৈর্যশীল না হতাম তাহলে আমরা স্বাধীনতার জন্য এত লম্বা সময় অপেক্ষা করতাম না। 71-এ যে আমাদের 9 মাসের স্বাধীনতা হচ্ছে একটা যুদ্ধ নির্দিষ্ট ঘটনা। আরেকজনকে সময় দেব। আমি একটু সংক্ষেপে বলছি, ঐতিহাসিকভাবে কিন্তু আমরা পরাধীন ছিলাম, আমরা কাজ করেছি, বিভিন্ন ঝড় ঝঞ্ঝার বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিকূল পরিবেশ আমাদের তৈরি হয়েছে। বর্তমান সরকার যেই পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছে, এরপর মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমি প্রথমেই বললাম, কেন করছে, কার জন্য করছে, উনি জনগণের কাছে যে মেসেজটা দিচ্ছেন, যেই সাধারণ জীবনযাপন করছেন, জনগণের সাথে মেশার চেষ্টা করছেন। শুনুন, একটা জিনিস মনে রাখবেন, কম শাসনই হচ্ছে সুশাসন। ঠিক আছে, যদি সরকারের বিরুদ্ধে যে ধরনের সমালোচনা হচ্ছে, যে ধরনের ব্যঙ্গাত্মক কথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মেয়েকে নিয়ে হচ্ছে, সেই তুলনায় সরকার কোনো ব্যবস্থাই নেয় নাই। কম শাসনে কিন্তু সুশাসন। জনগণের ধৈর্যের বাঁধ ভাঙিনি, আমরা জনগণকে আশ্বস্ত নেওয়ার চেষ্টা করছি। প্রান্তিক লেভেলে বর্তমান সরকারের 6 মাসের মেইন ফোকাস ছিল জনকল্যাণ এবং সামাজিক সোশ্যাল সেফটি নেট, এবং সেইটার যে প্রভাব সরাসরি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ করা সহ খাল খনন কর্মসূচি আরো আসলে কি হবে মমিনুল আমিন, যেখানে 17 থেকে 18 ঘন্টা গ্রামে কারেন্ট থাকছে না, ইলেকট্রিসিটি নেই, সেচের ব্যবস্থা নেই, এখন দেখেন এটা সত্য কথা। আসলে কিভাবে আমরা ইলেকট্রিসিটি, এই প্রশ্ন আপনার কাছে রাখলাম, আরেকজনের কাছে যেতে হবে, আসছি আবার মাহবুব আজিজ। এই যে এখানে অনেকগুলো কথা হলো, নিশ্চয়ই আপনি উত্তর দিতে চান, ছোট করে উত্তর নিয়ে বিরতিতে যেতে চাই। জি, এক নম্বর হচ্ছে যে বিটিভি প্রসঙ্গে তিনি বললেন যে সরকারের সচিবরা দায়িত্ব পালন করেছিলেন। এখানে একটু যুক্ত করে দেই, আব্দুল্লাহ মামুন ছিলেন ডিজি, কিংবা মুস্তাফিজুর রহমান, অথবা খুব বরেণ্য অনেক টেলিভিশন ব্যক্তিত্বরা ছিলেন, মুস্তফা মনোয়ার, খালেদ সাহেব, তারা কি কেউ সরকারি সচিব ছিলেন? অর্থাৎ তারা সবাই সরকারি সচিব ছিলেন এটা বলিনি ভাই, আমি বলছি অনেক ক্ষেত্রে হয়েছে। অনেক ক্ষেত্রে ওই যে আওয়ামী লীগ বা বিএনপির সময়, তার আগের যে সময়টা, আমাদের যে বিএনপির বা আওয়ামী লীগের সময়ের বাদ দিয়ে যদি আমরা 70 দশকের সেই স্বর্ণযুগটাকে আমরা ধরি, তখন কিন্তু টেলিভিশনের ব্যক্তিত্বরাই ছিলেন মহাপরিচালক। আর এখন দলীয়করণ করা হচ্ছে, এটা একদম স্পষ্ট। আপনি দেখুন, এটা তো বলবার কিছু নাই, আপনি এটা আওয়ামী লীগও করেছে, এটা বিএনপিও করছে। আর একটা ব্যাপার যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, গুম নিয়ে যে এত ভাইরা বলছেন, আসলে বিষয়টা হচ্ছে কি, এটা টিআইবির ইফতেখারুজ্জামান সাহেব কিন্তু পরিষ্কার করে বলেছেন যে বিএনপির কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করছি না, কারণ তারাই গুমের শিকার হয়েছে। এখন এই জায়গাতে আপনি আইনের অনেক ফাঁক ফোকর দিতে পারেন, গুমটা করে কে? গুম কি সাধারণ মানুষ করে? কাজেই এই প্রশ্নের উত্তরের মধ্যে সবকিছু নিহিত আছে। এখন আসলে আপনার সেই গ্যাস নিয়ে আপনি যে কথাটা বললেন, আবার একটা বিরতি নিয়ে আসি। জি, আবার একটা বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন, ছোট বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। আমন্ত্রণ আরো একবার, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। আলোচনার আজকের বিষয়ে দাবি দেওয়ার রাজনীতি, কথা বলছিলাম অতিথিদের সঙ্গে। মাহবুব আজিজ, বিরতিতে যাবার আগে আপনার কথা সম্পূর্ণ করতে পারেননি। জি, ছিল আপনার প্রশ্ন যে তেল গ্যাসের ব্যাপারে সরকার যেরকম বলছেন যে 2 বছরের আগে হবে না, হ্যাঁ, মানে এলএনজির জন্য আমরা অন্য কোনো দেশের সঙ্গে যোগাযোগ কেন করছি না, এটাও প্রশ্ন ছিল। কারণ হচ্ছে আপনি দেখুন যে মূল্যস্ফীতি 8% মতো এখন, যদিও জুলাই মাসে কিছুটা কম, তারপরে একটি দেশের মূল্যস্ফীতি যখন 8%, তার মানে প্রত্যেকটা, আপনি যেমন বললেন যে চালের দামের ক্ষেত্রে, আপনি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের তো পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনি এরকম একটা পরিস্থিতিতে আপনি আওয়ামী লীগের যে ঘটনা বললেন না, যে হাতির ঝিলে উৎসব করেছে, 30,000 বোধহয় এরকম একটা তাদের দাবি ছিল, কিন্তু 13,000-এর বেশি কিন্তু তাদের সংযোগ লাইন নাই বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ সরকারের উচিত যে এই সংযোগ লাইন ছাড়া যেই সমস্ত উৎপাদনের জায়গাগুলো আছে, যেখানে বসে বসে টাকা খরচ করা হচ্ছে রাষ্ট্রের, এগুলো বন্ধ করে দেওয়া। এই ব্যাপারে সরকার একদম পরিষ্কার ঘোষণা দিয়ে যদি অংশীজনদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধানগুলো করে, যেরকম দীর্ঘদিন ধরে বলা হচ্ছে ভোলা এবং সমুদ্রের যে উপকূলে আমাদের যে গ্যাস সম্পদ আছে, সেই আহরণের বিষয়ে কিন্তু কোনো সরকারি আগ্রহী হয় না, কারণ
সেখানে মেগা প্রজেক্ট করা যাবে না, সেখানে হাজার হাজার কোটি টাকার বন্দোবস্ত করা যাবে না, সেটা আওয়ামী লীগও করেনি। এখনও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে, যেমন যে ধরুন আপনি যে সোলার বিদ্যুতের কথা বলা হচ্ছে, দশকের পর দশক এইটা নিয়ে কথা হচ্ছে। জার্মানির মতো দেশ সোলার বিদ্যুৎ নিয়ে কিন্তু তারা একটু তাদের একটু অসুবিধাজনক পরিস্থিতিতে থাকলেও কিন্তু বাংলাদেশ বিষুব অঞ্চলে যে জায়গায় আছে, একটা মিনিমাম কৃষি জমির যদি 4% বাংলাদেশের এখানে যদি সম্পূর্ণ আপনার সোলারে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেই জায়গাগুলোতে কিন্তু কোনো সরকারি মনোযোগী হয় না। কেন হয় না? কেন আপনার এই এলপিজি গ্যাস আনতে হবে? এবং সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি আছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার বেশি দামে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আপনি তেল আনবেন, এলপিজি গ্যাস আনবেন। অর্থাৎ আপনি এগুলো আমদানি করে কোনো রকমের জোড়াতালি দিয়ে আপনার সমস্যার সমাধান করবেন, নাকি আপনি দীর্ঘমেয়াদী আমাদের যা রিসোর্স আছে সেখান থেকে আপনি গ্যাস বিদ্যুতের সমস্যার সমাধান করবেন? সেটা কোনো সরকারই করেনি। আমরা চাই যে বিএনপি সরকার এটা করুক, এবং বিএনপির বিরুদ্ধে দাবি দেওয়া বা বিএনপি ভালো কাজ করছে বা খারাপ কাজ করছে এই জায়গাগুলো কিন্তু মানুষ দেখবে, কারণ মানুষ তুলনা করবে এবং মানুষ অপেক্ষা করছে যে এই সরকার ভালো কিছু করবে, অবশ্যই, এবং মানুষ এই সরকারকে যেহেতু সহযোগিতা করতে চায়। মাধ্যমে একটি সরকার এসেছে, এটা তো তাদের দায়িত্ব। একদমই সরকার এটা প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ধন্যবাদ আপনাকে মাহবুব আজিজ, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করব শরীফুজ্জামান শরীফকে দিয়ে। একটু মুনমুনুল আলমে আপনার কাছে আসবো। এই যে আমরা এত কথা যেগুলো আসলে বললাম, এই সব জায়গা থেকে মানে এখন আসলে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কাছাকাছি আপনি আমাকে বলছিলেন যে একটি মাত্র প্রতিষ্ঠানের বা ব্র্যান্ডের চালের দাম বেড়েছে, তখন আমি আসলে আপনাকে কথাটা আটকাইনি। আপনি একটু চিন্তা করে আমাকে বলবেন যে বাংলাদেশে কোনো জিনিসের দাম বেড়েছে সেটা কখনো কমেছে কিনা? আমার জানা মতে কমেনি। সেটা তেল, গ্যাস, পানি, খাদ্যদ্রব্য, পোশাক, যে কোনো কিছু, বাসের ভাড়া থেকে শুরু করে যে কোনো কিছু যা কোনো দিন বেড়েছে তা কখনো কমেনি। এটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, আপনি আমাকে জানাবেন। প্রশ্ন যেটা আসলে করতে চাই সেটা হচ্ছে যে এখন মানুষের চিন্তা ভাবনা হচ্ছে এই সরকারকে আরও একটু সাহায্য করতে চায় মানুষ, এটা আমরা মনে করি। বিরোধী দলের যেই এখন চরিত্র, সেই চরিত্র সরকারের জন্য বিপদের কিনা, বা সরকার এগুলোকে নোটিস করছে কিনা। আপনি যেহেতু বললেন এই সরকার মানবিক, বিচার কম করাই ভালো সরকারের লক্ষণ, সেই জায়গা থেকে আবার আমরা পিছিয়ে পড়তে পারি কিনা? ধন্যবাদ। দেখেন, আমাদের খেটে খাওয়া কৃষক ভাই বোনেরা যে ধরনের পণ্য উৎপাদন করে, মধ্যস্বত্বভোগীদের কারণে দাম লাফিয়ে আওয়ামী লীগ আমলে যখন বেড়েছিল, আলু 70 টাকা কেজি, পেঁয়াজ 400 টাকা, 450 টাকা কেজি, বা কাঁচামরিচের দাম এরকম হয়ে গিয়েছিল, আমরা কিন্তু সেখান থেকে এখন কম দামে আলু 25 টাকায় কিনছি। কমার রেকর্ড আছে, তবে আপনার যে ধরনের পণ্যের সাথে অলিগার্করা জড়িত থাকে, সেই ধরনের পণ্যর দাম সিন্ডিকেট করে যখন বাড়ানো হয় তখন আসলে কমে না, বাড়তেই থাকে। এইটা তো আসলে আমাদের এই কালচারটা দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই কালচারটা চলে আসছে। বর্তমান সরকার এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে সেটা সময় বলে দেবে, জনগণ তার মূল্যায়ন ইনশাল্লাহ অবশ্যই 5 বছরে করবে। তবে যে বিদ্যুতের নিয়ে যে কথা হচ্ছে, আমি শুধু এতটুকু বলি, বিএনপি সরকারের 5 বছরে কিন্তু ভাই যেটা বললেন সোলারের ক্ষেত্রে আমাদের একটা বড় প্ল্যান রয়েছে যে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে অনেক ধরনের বিদ্যুৎ আমরা মেগাওয়াটের ন্যাশনাল গ্রিডে আসবো। আমরা এনার্জি অডিট করব, জ্বালানি বৈষম্য যেগুলো হ্রাস করব। এবং আপনি যে ইসের কথা বলছিলেন, এলএনজির কথা বলছিলেন, এলএনজির জন্য মালয়েশিয়ার সাথে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, এবং এলএনজি টার্মিনাল প্রায় 50 লক্ষ টন পরিশোধিত আপনার ধারণ ক্ষমতা সম্পন্ন তেল, ক্রুড অয়েল আলাদা রিফাইনারি করার কিন্তু উদ্যোগ নেওয়া অলরেডি হয়েছে, ঠিক আছে। এবং বাপেক্সকে কিন্তু আওয়ামী লীগ সরকার একেবারেই অকের্য করে রেখেছিল। আমরা বাপেক্সের মাধ্যমে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের চেষ্টা শুরু করব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সংসদেই জ্বালানি বিষয়ক পরিকল্পনা তুলে ধরবেন। অনেক ধন্যবাদ, আমরা আশাবাদী হলাম। আলোচনা শেষ করতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে সময় 2 মিনিট। যে প্রশ্ন আপনাকে করব, যে আপনি জেনে থাকবেন আলোচকরা যেটা আসলে বললেন, আপনার মাহবুব আজিজ ভাই অনেকক্ষণ ধরেই বলবার চেষ্টা করলেন যে কিছু কিছু সিদ্ধান্ত আমরা দেখি যে সরকার বদলালেও একই রকম থেকে যায়। আজকে যখন আমি আসলে অনুষ্ঠানের শুরুতে আসছিলাম, দেখলাম যে ভাড়া বাকি বাংলাদেশ জাসদকে অফিস ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। 15 আগস্টে তারা বলেছিল যে তারা বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিবে, তারপরে তাদেরকে আসলে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে আজকের এই ঘটনা, ফ্যাসিস্ট সরকারের যে আইন, সেই আইনও আবার অভিযোগ আছে কারো কারো সরকার রাখতে চায়। সব কিছুকে মিলিয়ে সরকার আসলে কোন পথে হাঁটছে, আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ করব। সময় 2 মিনিট যেটা বলছি। ধন্যবাদ। সরকার আচরণগত কতগুলো পরিবর্তনের বার্তা আমাদেরকে দিচ্ছে, বিশেষ করে আপনি প্রধানমন্ত্রীর কতগুলো আচরণ যদি দেখেন, তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তার যে পুরো রাজনীতি বা পুরো রাজনৈতিক দল,
তাকে এর সাথে কি যুক্ত করতে পারছেন? আমার অবজারভেশন পারছেন না। তিনি এখান থেকে যে ভালো কথাগুলো বলছেন তার কর্মী সেটি শুনছেন না, এবং প্রতিদিন আপনি যদি সরকারের দেখেন- পক্ষ থেকে এটা বলা হচ্ছে, আমরা শুনেছি মির্জা দ্বিতীয়ত- ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। রাইট, এই জায়গাগুলোতে সেই কথাগুলো শুনছেন না। দ্বিতীয়ত, এই যদি কেউ আইন না মানে তাকে আপনার দায়িত্ব কি আইনের প্রয়োগ করা। সাংগঠনিক শৃঙ্খলা, আপনি যখন বিরোধী দলে ছিলেন, অন্তর্বর্তী সরকার ছিল, তখন আপনি 10,000 মানুষকে বহিষ্কার করেছেন, ফাইন, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু আজকে এসে রেসপন্সিবিলিটি আপনার, সরকারে আপনি, সুতরাং আমরা কেবলমাত্র বহিষ্কার দেখতে চাই না। কতগুলো জায়গায় আপনি খেয়াল করেছেন সরকার কি এই যে জাসদের অফিসের কথা বললেন, কারণটা কি? জাসদ 15ই আগস্ট পালন করতে গিয়েছিল। বাংলাদেশে 15ই আগস্ট যদি আপনি নিষিদ্ধ করেন, তারপরে কেউ যদি পালন করতে যায় আপনি তাকে ফাঁসি দেন, কোনো আপত্তি নাই। আপনি ধানমন্ডি 32 নম্বর যদি নিষিদ্ধ করেন, তারপরে যে সেখানে যাওয়ার চেষ্টা করবে তাকে আপনি জেলে দেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি এটি না করে সেখান থেকে কেউকে ধরতে পারেন না। আপনি যেটি করেছেন, মানুষকে দাঁড় করিয়ে দিয়ে মোবাইল চেক করা এবং কয়েকজন ছাত্রকে জুলাই গুন্ডা নামের, তাদেরকে আপনি রাস্তায় নামিয়ে দিয়েছেন, তারা যা খুশি তাই করছে। গত 1.5 বছর 2 বছর ধরে তারা মনে হয় যে বাংলাদেশের একটা অঞ্চল তাদেরকে আপনি তুলে দিয়েছেন। এটি চলতে পারে, এটি আইনের শাসন না। জি, একদমই তাই। আপনাদেরকে ধন্যবাদ। আরো একটু সময় দিতে পারলে আমারও ভালো আমি কি এক লাগতো, সেকেন্ড একটু কথা বলতে পারি? কিন্তু সময় শেষ আজকে। আর দর্শক যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, নতুন সরকারের জন্য নতুন পথ চলার শুভকামনা আমরা জানাতে চাই। সেই সঙ্গে গণমানুষের সঙ্গে সরকারের সম্পৃক্ততা আরো বাড়ুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ। কাল রাত ঠিক 9টায় নতুন বাংলাদেশ দেখার আমন্ত্রণ।